হাইকোর্টে গেছে বিএইচপি হাইকোর্টে গেছে। হ্যাঁ মানে স্টল বসতে দেওয়া হচ্ছে না বইমেলাতে বিশ্ব হিন্দু পরিষদে অনেক হিন্দু নাম থাকে তো। এটা একেবারে এজেন্ডার মধ্যে। খুব দুর্ভাগ্য সুধাংশু দে এবং ত্রিদীপ বাবুরা এরা খোলস ছেড়ে বেরোচ্ছেন, এবং আমাদের জুনিয়র ডাক্তাররা যেদিন বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়ে আসে, সেটা এই পাবলিশার্স গিল্ডেও সেইটা তাদেরও মেরুদণ্ডটা আমার মনে হয় কালীঘাটে নইলে নবান্নতে টেবিলে রাখা আছে। এই জন্য কেবলমাত্র গেরুয়া ধ্বজ এবং হিন্দু নাম থাকার জন্য বিশ্ব হিন্দু পরিষদ, যা বাম আমলেও তাদের স্টলকে বাধা দেওয়া হয়নি, কংগ্রেসের আমলেও তাদের স্টলকে বাধা দেওয়া হয়নি ৭৭-এর আগে, এই প্রথম মুসলিম লীগ 2 তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে আজকে এই কাণ্ডটা করলো। এটাও সিটি অফ জয় তিলোত্তমা কলকাতা, যে কলকাতার পুণ্যভূমিতে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, এটা লজ্জা লজ্জা লজ্জা। এটা কি কোট হিন্দু শব্দটা আছে বলে, মানে হিন্দু শব্দটা আছে বলে? অবশ্যই হিন্দু শব্দ, এবং ওদের ক্যাম্পের মাথায় একটা ধ্বজ ওড়ে, বিশ্ব হিন্দু পরিষদের ধ্বজ, যে ধ্বজের মধ্যে ওং বা স্বস্তিক চিহ্ন থাকে বা ত্রিশূল থাকে। এটাই আপত্তির কারণ। হিন্দু শব্দ এবং গেরুয়া রং, এই দুটো এখানে পশ্চিমবঙ্গে কার্যত নিষিদ্ধ হওয়ার পথে এগিয়ে চলেছে। সরকারি কর্মচারী বলে কার্যত গর্ব হচ্ছে হুমায়ুন কবিরের। তিনি বলছেন যে ওসামা বিন লাদেন, উমর সঈদ বা মৌলানা মাসুদ আজহার এরা শিক্ষিত। মানে এতটা গর্ববোধ হওয়ার কি আছে? শিক্ষিত টেররিস্টদের গর্ব হওয়ার অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা, এই কথাবার্তা দেশ বিরোধী কথাবার্তা। এই প্রত্যেকটা লোক নিষিদ্ধ সংগঠন এবং ভারতবর্ষকে দুর্বল করা, কাশ্মীরকে ভারত থেকে কেটে বের করে নিয়ে যাওয়া, পশ্চিমবঙ্গে অশান্তি তৈরি করা, এসবের মূলে এই সমস্ত লোকের মাথা এবং তাদের শেখানো সমস্ত প্রশিক্ষিত জঙ্গিরা দেশের অভ্যন্তরে এসে অনেক নিরীহ মানুষকে খুন হত্যা করেছে। সম্প্রতি কয়েক মাস আগে একজন ডাক্তারবাবুকেও পরিষেবা দেওয়ার সময় জম্মুতে কাশ্মীরে খুন করা হয়েছে। তা কার্যত এই কথাগুলো রাষ্ট্রবিরোধী কথাবার্তা, মানবতা বিরোধী কথাবার্তা, ও পশ্চিমবঙ্গ বলে এই ধরনের কথাবার্তা হচ্ছে। এই জন্য পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তনটা খুবই প্রয়োজন। আপনি নিজেই আজকে দেখবেন নাগা সন্ন্যাসীরা, তথাকথিত সেকু মাকু, যারা হিন্দুদের বিরুদ্ধে প্রচার করেন, প্রয়াগরাজ কুম্ভতে স্টল লাগিয়েছিলেন। সেই স্টল থেকে হিন্দু বিরোধী সমস্ত বই ওদেরকে দিয়েই খুলিয়েছে। এক্ষেত্রে উত্তরপ্রদেশের যে কড়া শাসন বা অনুশাসন পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন। একমাত্র শাসন এবং অনুশাসন এবং সরকারের যে দায়িত্ব সুরক্ষা এবং সুশাসন, যা যোগী আদিত্যনাথজির সরকার দিচ্ছে নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে, এটা পশ্চিমবঙ্গে খুবই প্রয়োজন। পশ্চিমবঙ্গের আমরা তো চেষ্টা করে যাচ্ছি, পশ্চিমবঙ্গের গরিষ্ঠ সংখ্যক মানুষ যদি এটা বুঝতে পারেন, তাহলেই আপনাদের এই প্রশ্নের সমাধানগুলো মিলবে। নইলে আমরা সংঘর্ষ করব, আপনারা দেখাতে থাকবেন, মিডিয়া টার্গেট হবে, আমরা আক্রান্ত হব, ফলস মামলায় আমাদেরকে নিমজ্জিত করা হবে, আমাদের বহু নেতাকর্মীকে মিথ্যাভাবে জেলে নিয়ে যাওয়া হবে, খুনও করা হবে। না, আমরা আমাদের পথে থাকবো, কিন্তু বাংলার একটা অংশের মানুষ যারা নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেন না, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দেন, তাদেরকে এই বিষয়ে, বিশেষ করে আমাদের হিন্দু ভোটারদেরকে ভাবতে হবে যে এই ব্যবস্থার পরিবর্তন তারা চান কি চান না। আমরা কথা দিতে পারি, পরিবর্তনের বাংলা যদি আসে, আমরা 1 বছরের মধ্যে পশ্চিম বাংলায় এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মীয় অসহিষ্ণুতা এবং শরণার্থীদেরকে প্রকৃত আশ্রয় দিয়ে অনুপ্রবেশকারীদের চুলের মুঠি ধরে বাংলার বাইরে নিয়ে যাওয়া, কাঁটাতার দেওয়ার জন্য সম্পূর্ণ জমি দেওয়া, এবং উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষা, গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান আমরা দেব।
মানুষ শুধু আমাদের একবার টেস্ট করুক, পরীক্ষায় বসার সুযোগ দিক, এই আবেদন আমি করতে চাই। আমরা অনেকগুলো আগস্টের দুটো রাতের মধ্যে 14ই আগস্ট যেদিনকে ভাঙচুর করা হয়েছিল, আপনি আজ প্রেস কনফারেন্সে উল্লেখ করেছেন, কলকাতা পুলিশ এতদিনেও 150 দিনেও কি উদ্দেশ্যে সেখানে ভাঙচুর করা হয়েছিল, কারা ভাঙচুর করেছিল এবং কার নির্দেশে সেমিনার রুমের পাশে থাকা সেই ঘরটি ভেঙে দেওয়া হলো, এগুলো উদ্ধার করতে এর সঙ্গে একটু অ্যাড করে দিই, আগামীকাল রায় আরজিকর মামলা রায় হতে চলেছে। আশা করছেন দেখুন রায় কি দেবেন জাজ জানেন, এবং চার্জশিট হয়েছে, যে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে, পরবর্তীকালে হ্যান্ড ওভার হয়েছে তার এগেনস্টে। কিন্তু অ্যাজ এ পার্সন আমরা কেউই মানে স্যাটিসফাইড হতে পারছি না। এই কাজটা একার কাজ নয়, এবং নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে। এবং যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন যে সুপ্রিম কোর্টকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারও মান্যতা দিয়ে চলেন, সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত খুব একটা পার্লামেন্টে চেঞ্জ করেন না, আমাদের অন্তত ল অ্যাবাইড মানে আমাদের গভর্নমেন্ট। তা আমরা বিশ্বাস করি যে সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা যেহেতু ফাইনাল চার্জশিট দেয়নি, সাপ্লিমেন্টারি চার্জশিটের বাকি আছে, তাতে তারা বিষয়টাকে আরও বেশি করে, যেটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন, ওনার পরিবার চাইছেন, সন্দেহটা দূর করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা নেবে। আর কালকের রায়ের ব্যাপারে আমি অন্তত বিশেষভাবে উৎসাহিত নই। আমি চাই যে পুরো র্যাকেটটাকে সামনে আনুক, এবং যারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে তারা পার পেয়ে যাচ্ছে। বেলেবল সেকশনে চার্জশিট দেওয়া যেত, কারণ যে সেকশনে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছিল ওটা বেলেবল সেকশন, ওটা ওদের পাটে যে ল্যাকুনা ছিল তার উপরে দেওয়া হয়েছিল দায়িত্বে অবহেলা, কর্তব্যে অবহেলা। সেটা বেলেবল সেকশন বিএনএস এর অন্তর্গত, যেটা আগে সিআরপিসি আইপিসি। কিন্তু সেক্ষেত্রে চার্জশিটটা দেওয়া যেতেই পারত, সেটা নিয়েও আমাদের পার্সোনাল ওপিনিয়ন ডিফারেন্স আছে। কিন্তু আমরা মনে করি যে চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়নি, ও ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অভয়ার কেসকে এক্সেপশন হিসেবে ধরে তারা তার পরিবারকে এবং সমাজকে স্যাটিসফাইড করবে। কারণ অভয়া কেসের পরেও এই রাজ্যে শিশুকন্যা বা নারী নির্যাতন এতটুকুও কমে যায়নি। অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে অভয়া কাণ্ডের পরে, 9ই আগস্টের পরে অন্তত 10টা বড় ইনসিডেন্ট ঘটেছে কুলতলি থেকে শুরু করে গোটা রাজ্যে, যে ঘটনাগুলো অত্যন্ত পেনফুল এবং মর্মান্তিক। তাই অভয়া কাণ্ডে যদি এক্সাম্পলারি দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুরো র্যাকেটকে ঠিক না করা হয়, এবং কলকাতা পুলিশের সিপি সহ হেলথ ডিপার্টমেন্টকে যদি প্রপারলি শিক্ষা না দেওয়া হয়, তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে শিশুকন্যা, নারী এবং কর্মরত অবস্থায় আমাদের লেডিরা যারা হসপিটালে কাজ করেন বা অন্য জায়গায় রাত্রে কাজ করতে বাধ্য হন, তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি হবে। সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার না করলে সিভিক ভলেন্টিয়ার্স কি জিনিস আমরা জানতাম না। সুপ্রিম কোর্ট বলেছে এই জিনিস চলে না, তাই তুলতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার না করলে মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায় অন বিহাফ অফ মুখ্যমন্ত্রী যে এটা বের করেছিলেন, রাজ্য সরকারের যে অ্যাডভাইসারি, যাতে বলেছিলেন মহিলাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে একটু কম কাজ করতে সন্ধ্যের পরে, এটাও প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। বিধানসভায় আমি তুলেছিলাম, আপনারা লাইভ করেছিলেন অপরাজিতা বিলের দিন। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যখন বলল যে আপনি এটা করতে পারেন না, ভারতবর্ষের ব্যবস্থাপনাতে মহিলা পুরুষ এভাবে আলাদা কিছু হয় না। ইভিনিং এর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী বলতে আমার লজ্জা হচ্ছে, তিনি তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রেস ব্রিফিং করে নোটিফিকেশন করলেন যে ইভিনিং এর পরে মহিলারা যেখানে যেখানে কাজ করেন একটু কম কাজ করুন, আওয়ারটা কমিয়ে দিন। তা আমার কথা নয়, রাজ্য সরকারের লিখিত সার্কুলারের কথা। এবং এটাও প্রত্যাহার হয়েছে সুপ্রিম কোর্টের প্রপার ইন্টারভেনশনের পরে এবং স্ট্রিকচারের পরে। তাই আমরা উই আর হোপফুল যে ফাইনালি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা সমাজে এমন বার্তা দেবেন যাতে পশ্চিমবঙ্গে শিশুকন্যা, নারী এবং বিশেষ করে কর্মরত অবস্থায় যে মহিলারা রয়েছেন তারা প্রোটেকশন পান। লক্ষ্মী যদি বাড়ি চলে যায়, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কোনো লাভ নেই মাননীয়া। আপনি একটা, কালকে আমি গ্রামে গেছিলাম, প্রত্যন্ত চন্দ্রকোনার ওই গ্রামে কৃষক পরিবারের, গরিব পরিবারের একটা মাকে আপনি কেড়ে নিলেন,
আর তার দায়ভার চাপালেন কতগুলো মেধাযুক্ত ডক্টরদের উপরে, যে ডাক্তারবাবুদেরকে আমরা মানুষরূপী ভগবান বলে মনে করি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইউটিউবার, টোটাল সবাইকে আমি আন্তরিক শুভ সন্ধ্যা জানাচ্ছি। এবং আমাদের এই আজকে প্রেস বার্তার ব্যবস্থাপক, রাজ্য মিডিয়া সেলের যিনি কনভেনার ইনচার্জ, রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষ মহোদয় আপনাদেরকে ব্রিফ করে দিয়েছেন। আমার সাথে যে দুজন আছেন তারা অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব এবং আমাদের দলের সম্পদ। আমাদের সহসভানেত্রী ডক্টর সেলের অন্যতম একজন আমাদের বিশিষ্ট লিডারশিপও দেন ডক্টর মধুসন্ধ্যা কর মহোদয়া, এবং আমাদের ডক্টর মুখার্জি আছেন, আমাদের তিনি ডক্টর শরদ্দত্ত মুখার্জি, তিনি আমাদের ডক্টর সেলের কনভেনার এবং করোনা কোভিডের পিরিয়ড থেকে অদ্যাবধি জনস্বার্থে একজন রাষ্ট্রবাদী চিকিৎসক হিসেবে তিনি উল্লেখযোগ্য ভূমিকা এই রাজ্যে নিয়ে চলেছেন। তা আমি আপনাদের কাছে আমাদের ডক্টর সেল তথা আমাদের পার্টির যে স্ট্যান্ড সেটা নিয়ে বলতে চাই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল তিনি এবং তার স্তাবক রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ দুজন মিলে এই যে সম্প্রতি স্যালাইন কাণ্ড বা ভেজাল ওষুধ কাণ্ড ঘটেছে এবং যার বলি ইতিমধ্যে একজন প্রসূতি মা এবং একজন নবজাতক ইতিমধ্যে হয়েছে, আরও কতজন অজ্ঞাত হয়েছে বিগত দিনে বা আগামী দিনে হবে তার ঠিকানা নেই বা জানা নেই, কারোরই আমাদের কোনো ধারণা নেই। তা সেখানে কালকে মেদিনীপুর মেডিকেল কলেজের কতগুলি তরুণী জুনিয়র ডাক্তার বিশেষ করে, যারা এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যেটুকু ভগ্নাংশ অবশিষ্ট আছে তাকে বাঁচিয়ে রেখেছেন কার্যত। সিনিয়র ডাক্তাররা নিশ্চয়ই তাদের অবদান আছে, কিন্তু আরএমও হিসেবে সমস্ত মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গায় এই জুনিয়র ডাক্তারদের ভূমিকা এবং যে কোনো SOS, যে কোনো ডিজাস্টার লাইক সিচুয়েশন বা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটলে যেখানে স্কিল্ড ম্যান পাওয়ারের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের ভূমিকা বা ট্রেনি নার্সদের ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না। তাই তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে, ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল ইতিমধ্যে সকালেই তাদের স্ট্যান্ড জানিয়েছে। আমরা আবার অফিসিয়ালি আমাদের ওয়ার্কিং প্লেস, স্টেট হেডকোয়ার্টারের যে ওয়ার্কিং প্লেস, সেখান থেকে জানাতে চাই যে আমরা এই সাসপেন্ডের সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ দাবি করছি। বিষয়টা মুখ্যমন্ত্রীর যে বরাবর একটা চালাকি, দ্বিচারিতা এবং মিথ্যাচার, তার প্রমাণ এই ঘটনার ক্ষেত্রেও তিনি দিয়েছেন। আমরা যে ক্ষেত্রে সম্প্রতি আরজিকর কাণ্ড বা অভয়াকাণ্ড যে নামেই বলুন, সেই ঘটনাতেও যখন সোচ্চার হয়েছে গোটা বাংলা, গোটা দেশ, পৃথিবীর নানা প্রান্ত, তখনও এই মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ,
তারপরে এই ঘটনাটাকে চাপা দেওয়া, ঘটনার পিছনের রহস্য, তাকে আড়াল করা, এভিডেন্স ডিস্ট্রয় করা, সব কাজটা তিনি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে করেছেন। এক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে আপনারা মিডিয়া এবং হেলথ ডিপার্টমেন্টের লিখিত যা হয়েছে, প্রেসের সামনে মনোজ পন্থ, নারায়ণ স্বরূপ, নিগমরা এসেছেন অনেক পরে, যখন আপনারা বললেন, আমরা বললাম, মেদিনীপুরে বিজেপির যুব মোর্চা অ্যাজিটেশন করেছে, অন্য দলের লোকেরাও কম বেশি করেছে, আমি অস্বীকার করব না। তখন বাধ্য হয়ে বিকেলবেলা একটা প্রেস কনফারেন্স করেছিলেন। আমার মনে আছে, আমি যখন অ্যাসেম্বলির গেটে প্রেস করি 2টো নাগাদ, ঠিক তারপরে 3:30 4টে নাগাদ একটা কাউন্টার প্রেস মনোজ পন্থ, নারায়ণ স্বরূপ, নিগমকে দিয়ে মুখ্যমন্ত্রী নবান্নতে করান। তার আগে ওরা মুখ খোলেনি, কিন্তু মুখ খোলার দরকার নেই। আমরা যে ডকুমেন্টগুলো আমাদের হাতে আছে, সেই ডকুমেন্টগুলোর মধ্যে 8ই জানুয়ারি ডেপুটি সেক্রেটারি স্বাস্থ্য ভবনের হোয়াটসঅ্যাপ মেসেজ সমস্ত এমএসভিপি, সুপার, সংশ্লিষ্ট সকলকে তিনি দিয়েছেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি, এই যে আরএল নাম যে স্যালাইন বা ইঞ্জেকশন থ্রু স্যালাইন, এটাকে ব্যান ঘোষণা করা হচ্ছে এবং আপনারা স্টক থাকলে অলরেডি ইউজ করা বন্ধ করুন। 2 আগস্ট রাতে ভুল করে 3 তলা 3rd ফ্লোর নানান আমরা বক্তব্য পেয়েছি। সেমিনার রুমের পাশের ঘর, বাথরুম ভাঙচুর করা হলো। যখন সারা রাজ্য জাগছে, তখন আরজিকর ভাঙচুর করছে একটি দুষ্কৃতী। অতীন ঘোষ বলেছে, আমাকে মমতাদি ফোন করেছিল, আমার কথা তো নয়। মিডিয়াতে দেখিয়েছে ছোট ছোট ট্রাকে করে কারা এসেছে, এরা পার্টিকুলার কমিউনিটির গুন্ডারা যারা ভোট লুট করে, তাদেরকে সমস্ত জায়গা থেকে, বেলগাছিয়া তো মূলত লিড করেছে, তার সঙ্গে কামারহাটি থেকে শুরু করে বহু জায়গা থেকে ছোট ছোট গাড়ি করে কয়েক হাজার মব অ্যাসেম্বল করা হয়েছিল এবং সব নন তৃণমূল কংগ্রেসের লোক। এবং অতীন ঘোষ তো বলেছে, মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, তিনি বলেছেন 13 তারিখে মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, তা ফোন করে এটাই বলেছিলেন। এবং কেউ না বলা সত্ত্বেও সিপি সেখানে রাত্রি 12টায় পৌঁছান, রাত্রি 2:40 বেরিয়ে যান এবং ফেস টাইম কলে মুখ্যমন্ত্রীকে বলে যান যে অপারেশন ইজ ওভার, অর্থাৎ এভিডেন্স সব ডিস্ট্রয় করে দিলাম। দেবরার বিধায়ক, তৃণমূল বিধায়ক, তিনি কার্তিক মহারাজকে জেলে ঢুকিয়ে দেওয়ার কথা বলছেন, সন্ত্রাসবাদী বলছেন। কোথাও গিয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে বাংলাদেশের এরকম চিন্ময় প্রভুকে, একজন হিন্দু সন্ন্যাসীকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এখানেও ঠিক একই জিনিসটা সাদৃশ্যতা দেখা যাচ্ছে না? এটা তো একেবারে বাস্তব। এরা গেরুয়া বসন, গেরুয়া রংকে আক্রমণ করেছে। মেটাল কালার করতে বলেছিল ভারত সরকার হেলথ এইগুলোকে, ইনস্টিটিউশনগুলোকে, সেটা করেনি। ন্যাশনাল রুরাল হেলথ মিশনের গাইডলাইন ভায়োলেট করেছে। মেটাল কালারের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছে? হ্যাঁ, তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছে? মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে গেছিলেন, ফিরেছেন বলে দমদম এয়ারপোর্টের গায়ে একটা বাড়ি, 3 তলা, গেরুয়া কালারের বাড়ি, সেখানে সবুজ একটা চাদর ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আমি টুইট করার পরে পুলিশ গিয়ে খুলেছে। মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকে ওখানে নামবেন, ওখানে বরুণ নট্ট বলে একটা কাউন্সিলর ওখানকার এয়ারপোর্ট থানার আইসিকে নিয়ে গিয়ে সবুজ একটা কাপড় ঝুলিয়ে দিয়েছিল যাতে মুখ্যমন্ত্রীর চোখে গেরুয়া না লাগে। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে গেরুয়ার বিরুদ্ধে বলেন, তাই কার্তিক মহারাজের অপরাধ, তার মস্তক মুন্ডিত। কার্তিক মহারাজের অপরাধ, তিনি শাকাহারী। কার্তিক মহারাজের অপরাধ, তিনি গেরুয়া বসন পরে থাকেন। কার্তিক মহারাজের অপরাধ, তিনি চিন্ময় কৃষ্ণ প্রভু যেটা চেয়েছিলেন তিনি এই বাংলাতে, ভারতবর্ষে সেটা করছেন। যা স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ সৃষ্টি করেছিলেন কেন? হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া তৈরি করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে, নইলে কয়েক কোটি মানুষ ইসলাম নিয়েই নিত। 1907-8 সালে স্বামী প্রণবানন্দ হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের এখানেও আছে, হিন্দুদের মধ্যে যে নানা মত, নানা পথ যে বিভক্ত ছিল,
সেই বিভাগটাকে রেখে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, সদ্য, রামকৃষ্ণ মিশন, ঠাকুর অনুকূল চন্দ্র, ইস্কন ইত্যাদি ইত্যাদি, এই যে বিভাগ, সেটাকে বলেছেন রাখুন এটা, কিন্তু সামনে আনুন সনাতনী ভাবধারা এবং সনাতনী একতা। এই কাজটা চিন্ময় কৃষ্ণ প্রভু করেছেন। এই কাজটা এখানে কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দজি মহারাজ পূজ্যপাত করতে চাইছেন। তাই তৃণমূলের চোখে চক্ষুশূল হচ্ছেন, কারণ তৃণমূল 30% মুসলমান ভোট নিয়ে জিততে পারবে না, তাকে 15% হিন্দু ভোট চাই। আর কার্তিক মহারাজরা যদি সনাতনীর ঐক্যবদ্ধতা চান, আর যদি 70% হিন্দুর 70% হিন্দু এক হয়ে যায়, 49% হয়ে যায়, তাহলে তো সরকার বদলে যাবে। 39% হিন্দু জনজাতি অলরেডি ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিচ্ছে, আর 5% সনাতনী জনজাতি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা ভাতার লোক ছেড়ে নিজের ধর্মরক্ষা, ধর্মরক্ষতি রক্ষিত, এটাতে যদি চলে আসে গীতাতে, তাহলে বুঝেছেন বিপন্ন। এটা তো চেয়ার দখল করে রাখো, রোহিঙ্গাদের ঢোকাও, ডেমোগ্রাফি বলতে দাও, জনসংখ্যা পাল্টে দাও, হাম দো হামারা 4 আমারা 6, এইসব করে বাংলাকে হাতের বাইরে নিয়ে যাও এবং 50%-এর পরে মুসলিম পার্সোনাল ল বোর্ড, শরিয়া কানুন লাগু করে দাও। তখন বলবে আমরা বাংলা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেলাম। এই চেষ্টা স্বাধীনতার আগেও হয়েছে। সেই কারণেই 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভার, তখন নাম ছিল আইনসভা, সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, এবং অস্বীকার করার উপায় নেই, ইতিহাস আমরা অস্বীকার করি না, জ্যোতিবাবুও সমর্থন করেছিলেন, 58 জন হিন্দু আইনসভার এমএলএ সেদিন ভোট দিয়েছিলেন আমরা ভারতে থাকব, আর 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন আমরা তদানীন্তন পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানে থাকবো, আজকের বাংলাদেশ। এটা পরিষ্কার, এই তো আজকে নয়, 47 সাল থেকে যে লড়াই, এই লড়াইতে হুমায়ুন কবির ঠিকই বলছেন যে প্রদীপ্তানন্দ মহারাজ সন্ত্রাসবাদী। তার অপরাধ, তিনি সন্ন্যাসী, গৃহস্থ জীবন ছেড়ে সন্ন্যাস ধর্ম নিয়েছেন। তার অপরাধ তিনি গেরুয়া বসন পড়েন। তার অপরাধ তিনি শাকাহারী, সম্পূর্ণ শাকাহারী। তার অপরাধ তিনি নেশাভান করেন না। তার অপরাধ তিনি বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারতের কথা উল্লেখ করেন। তার অপরাধ শ্রী চৈতন্যদেব, স্বামী বিবেকানন্দ, প্রণবানন্দের কথা তিনি বলেন। তার অপরাধ তিনি সনাতনীদের ঐক্যবদ্ধ হতে বলেন। 26-এ বিপদ আসন্ন, আপনারা ঐক্যবদ্ধ হন, নইলে আপনারা বিপন্ন হবেন। এই কথাগুলোর জন্য কার্তিক মহারাজ হুমায়ুন কবিরের মতো একজন সাম্প্রদায়িক লোক, ওটা হুমায়ুন কবির 2, ওটা হুমায়ুন কবির 1, যিনি বলেছিলেন আমরা এখানে 70 ভাগ 30 ভাগকে কেটে ভাগীরথীতে পাঠাবো, ওটা হচ্ছে হুমায়ুন কবির 1, এটা হচ্ছে হুমায়ুন কবির 2। তা উনিও অনেক কীর্তি করেছেন। ওনার বিরুদ্ধেও একজন ট্রাইবেল মহিলার অভিযোগ রয়েছে, মমতা ব্যানার্জি তাকে প্রোটেকশন দেয়নি, তার দলের এমএলএকে প্রোটেকশন দিয়েছে, তখন তিনি মন্ত্রী ছিলেন। তা তিনি কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলেছেন, মানে বুঝতে হবে যে পূজ্যপাদ মহারাজ সঠিক রাস্তায় আছে। প্রোটেকশন না চান বা না পান, তাহলে তাদের গ্রেপ্তার করার অ্যাম্পল স্কোপ এই ভিন্ডিক্টেড লেডি, ওয়ার্থলেস হেলথ মিনিস্টার অফ আওয়ার স্টেট মমতা ব্যানার্জি, তিনি তার পুলিশকে দিয়ে নেবেন। আমরা এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং আমাদের ডক্টর সেলের 3 জন রেসপেক্টেড লিডার সেখানে আছেন, অত্যন্ত সেন্সিবল লিডার এরা। এই লিডাররা তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে, যদি তারা চায়। ফুল সাপোর্ট দেওয়ার জন্য আমরা রেডি আছি, যদি তারা আমাদের ডক্টর সেলের সাপোর্ট চায় বা এলওপির সাপোর্ট চায়। তাই আমাদের আজকে প্রেস বার্তার 3টে পার্ট। একটা হচ্ছে অবৈধ সাসপেনশন এবং এফআইআর এর আমরা নিন্দা করি। দ্বিতীয় হচ্ছে কর্তব্য অবহেলার টার্ম আসতে পারে না, কারণ রাজ্য সরকার তার স্বাস্থ্য দপ্তর অন রেকর্ড এই কোম্পানি এবং এই ওষুধকে ভেজাল ডিক্লিয়ার করে ব্যান ডিক্লিয়ার করেছে, অন রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স, ভার্বেলি নয়। থার্ড পার্ট হচ্ছে এই জুনিয়র ডক্টররা
যে কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট চাইলে ডক্টর সেল বিজেপি এবং লিডার অব অপোজিশন আমরা উই আর রেডি টু রেন্ডারিং আওয়ার বোথ হ্যান্ডস। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টে যে 2-3টি পিল হয়েছে তার মধ্যে একটি পিল ডক্টর সেলের ডক্টর বিশ্বপতি মুখার্জি উইথ অ্যাডভোকেট কৌস্তব বাগচির মাধ্যমে তারা করেছেন। ওটা তাতেও আমাদের ফুল সাপোর্ট রয়েছে এবং তার ফলে এই আপনারা নিজেরাই দেখেছেন স্পেশাল সেক্রেটারি হেলথ স্বাস্থ্য ভবনে আমাদের বিজেপির 15 জন এমএলএর সঙ্গে যখন শর্ট ইন্টারাকশন করছিলেন, যখন আমরা বলি কর্ণাটক সরকার আপনাকে 13ই ডিসেম্বর 2024 অ্যালার্ট করেছে, তিনি বলেছেন আমরা 10ই ডিসেম্বর 2024 জেনেছি। তাহলে 11ই ডিসেম্বর থেকে অদ্যাবধি 14ই জানুয়ারি পর্যন্ত যখন ফুল স্টককে ক্লিয়ার না করলো সরকার, এই 1 মাস 4-5 দিন কত পশ্চিমবাংলার রোগীকে এই ভেজাল এবং সাসপেক্টেড পয়জনাস স্যালাইন ইউজ করা হয়েছে তার তালিকাও আমরা চাই প্রকাশ করে পাবলিকলি বা মিডিয়াকে না দিয়েও অন্তত পেশেন্টকে অ্যালার্ট করে তাদেরকেও প্রিকশনারি যে ট্রিটমেন্ট করা দরকার, প্রয়োজনে এইমসের সাহায্য নিয়ে সে দাবিও আমরা করি। এবং এটা কালকে প্রপারলি কলকাতা হাইকোর্টে ভিকটিমের কম্পেনসেশন এবং কাদের শরীরে এই আরএল ব্র্যান্ড ইউজ হয়েছে তার তালিকাও সম্মানীয় প্রধান বিচারপতি 30 তারিখের মধ্যে জমা দিতে বলেছেন এবং 30 তারিখে নেক্সট ডেট রেখেছেন। ডক্টর বিশ্বপতি মুখার্জি এখানে আছেন, যিনি পিলের ফার্স্ট সিগনেটরি। সেক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আমাদের অভিযোগ, মুখ্য সচিবকে হলফনামার মাধ্যমে এই তালিকা মহামান্য উচ্চ আদালত কলকাতাতে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে জমা দিতে হবে। সেটার জন্য এখনো 10-12 দিন টাইম আছে, কিন্তু আমরা চাই জনস্বার্থে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এটাতে রাজনীতি, ইগো, দম্ভ, অহংকার 220 আমাদের কারোর কথা শুনবো না, 6টা উপনির্বাচনে জিতে গেছি, বিরোধী নেই, এসব যে মাথার মধ্যে কাজ করছে আপনাদের, এইটা ছাড়ুন। অন্তত এই ইস্যুতে এটা করবেন না। ওদেরকে অ্যালার্ট করুন, ওদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। টেকনিক্যাল কোনো বিষয় থাকলে ডাক্তারবাবুরা বলছেন, সেটা শুনেই আমরা বলছি, আই এম নট ডক্টর অর এক্সপার্ট। ডাক্তারবাবুরা সব টক শোতে বলছেন যাদের ইমিউনিটি পাওয়ার বেশি তারা হয়তো এটাকে ঠেকিয়ে দিতে পারবে, যাদের ইমিউনিটি পাওয়ার নেই তাদের হয়তো এফেক্ট হবে। এবং কতটা পরিমাণে এখানে এই টক্সিন ঢুকে আছে সেটা ল্যাব থেকে যখন মহারাষ্ট্রের পুনে থেকে যখন আসবে তখন পরিষ্কার বোঝা যাবে। এক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য কনক্লুড করব, সেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে সেপ্টিসেমিয়া বলা হয়েছে, তাহলে কর্তব্যে অবহেলার বিষয়টা আসছে কোথা থেকে? এটাও আমাদের এই জুনিয়র ডক্টর বা ডক্টরস সিনিয়রও যারা আছেন, আমরা সকলের পক্ষে এফেক্টেড ডক্টরসদের, যদি পিএম রিপোর্টে সেপ্টিসেমিয়া বলা হয়ে থাকে তাহলে কেন কর্তব্যে অবহেলা এই টার্মটা এই রাজ্যের অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যিনি এই রাজ্যটাকে জলাঞ্জলিতে নিয়ে গেছেন, সমস্ত ডিপার্টমেন্টে ফেল এবং ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছেন এবং তার পোষ্য স্তাবক সচিবদের, আইএসদেরকে সমস্ত মিথ্যা কথাগুলো বলিয়ে গরিত অপরাধ করছেন, পাপ করছেন, যার ফল ভবিষ্যতে তারা পাবেন, আমরা ঈশ্বরেই বিশ্বাস করি। কেন বলছেন কর্তব্য অবহেলা? আপনারই ডক্টররা, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের ডক্টর ছিল না, আপনার ডক্টররা পিএম রিপোর্টে সেপ্টিসেমিয়া লেখার পরে আপনি কর্তব্যে অবহেলার গল্প আনেন কি করে, প্রশ্ন করছি। এর বাইরে ফাইনালি আমরা ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল এবং অন্যরা জুনিয়র ডাক্তারদের উপর যদি আগামী সোমবারের মধ্যে সাসপেনশন উইথড্র না হয়, আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করব। সেটা মেদিনীপুর ওরিয়েন্টেডও হবে, স্টেট ওরিয়েন্টেডও হবে।
সেটা ডক্টর শরদ্দত্ত মুখার্জি সকলের সঙ্গে কথা বলে তিনি সোমবার দিন বিকেলে প্রোগ্রাম ডিক্লেয়ার করবেন।